This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। পুজো আসছেন কেষ্ট মণ্ডল। বোলপুরি আসবে, গ্রামে পুজো আছে, গ্রামে পুজোতে যাবে। হ্যাঁ, পুজোতেও যোগদান করবে। ওই পুজো মানে পুজোতে ওই মেন কিছু সব কিছু করতো, আবার নতুন করে আরম্ভ হবে। মধুবিধু দুই ভাই ছুটোছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে, কারণ দাদা আসছেন। ঝিন্দের বন্দি সিনেমাটা মনে আছে? সে ঝিন্দের রাজা, তাকে ইনজিওর্ড বলে তাকে সময় দেওয়ার জন্য উত্তম কুমারের ডবল রোল হয়ে গেছিল। হ্যাঁ, সেই সিনেমাটায় ঠিক যেরকম ব্যাপার ছিল এখানেও তো সেরকমই হতে পারত। হয়নি কেন এটা ভেবে খুব অবাক লাগছে, জানেন তো। মানে দেখলেন তো, দেখে আপনাদের ফার্স্ট কি বলতে ইচ্ছে করবে, এতদিন কোথায় ছিলেন? এছাড়া আর কী বা বলা যায় বলুন। দেখুন, অনুব্রত মণ্ডলের ভাই এই প্রিয়ব্রত মণ্ডল, দেখলেন তো, কালকে প্রথম দেখলাম, দেখার পর থেকে একটা কথাই খালি মনে মনে বলে চলেছি, কোথায় ছিলেন মশাই এতদিন? ভাইয়ের সঙ্গে ভাইয়ের চেহারা একটা মিল থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু বলে এরকমভাবে গলার স্বর, কথাবার্তার ঢং সব কিছুতেই এত মিল, মানে চট করে বলে না দিলে দূর থেকে কিন্তু বোঝার কোনো উপায় নেই। চালিয়ে দেওয়া যেত অনুব্রত মণ্ডল বলে। এমনকি কেউ এটাও বলতে পারতেন এ পুরো এআই ভার্সান। হ্যাঁ, এআইয়ে যেরকম সব কিছু তৈরি হয়ে যাচ্ছে, এরকম একই রূপ একই অবতার তৈরি হয়ে যাওয়াটা খুব অস্বাভাবিক নাকি? তবে হ্যাঁ, অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য একটু ভালো প্রিয়ব্রত তুলনায়, ক্ষীণকায়। কিন্তু যে স্বাস্থ্যের কথা আমরা বলছি সেই অনুব্রত মণ্ডল, তার ছবিটা যেটা আমাদের মনের মণিকোটায় বাঁধানো, সে ছবি তো 11ই আগস্ট 2022 আগে বোলপুরের ওই নিচুপট্টির এই যে বাড়ি, যেখানে কাল রাত থেকে অনুগামীদের ভিড় বেড়ে গেছে, আতশবাজির শব্দ চারপাশে, পুজো শুরু হয়ে গেছে। 2 বছর আগে এই বাড়ি থেকেই তো কেষ্ট মণ্ডলকে ধরে নিয়ে গেছিল সিবিআই। তারপর শুধু ওই জেল থেকে আদালত আর আদালত থেকে জেল, প্রথমে আসানসোল, তারপর দিল্লি, সব জায়গাতেই ওই যাওয়া আসার সময়টুকু কয়েক পলকের জন্য দেখা। তাই জন্য চেহারাটা ঠিক কীরকম গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? আজকের এই অনুব্রত মণ্ডল কেমন, এটাই তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কেমন মানে শারীরিকভাবে কীরকম আছেন, চেহারায় কীরকম আছেন, মেজাজে কীরকম আছেন এবং দাপটে কীরকম আছেন। দেখুন, ভূতকালের মানে হচ্ছে অতীত। সে অতীতের কেষ্টমণ্ডল আর বর্তমানের কেষ্টমণ্ডলের মধ্যে কতটা মিল, তার উপরই তো নির্ভর করছে এই বীরভূমের ভবিষ্যৎ। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে আবার পালিয়ে যাবে। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও। আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা ডুবছে দেখো, আনমোল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। কতদিন পর ফিরহাদ হাকিমকে দেখলেন বলুন তো? মাঝখানে তো একদম চুপচাপ ছিলেন, কিন্তু অনুব্রত মণ্ডলের এই যে মুক্তির খবরে, মানে জামিন পাওয়ার খবর আর কি, তারপরে আবার তিনি মুখ খুললেন সেইখান থেকে যেখানটায় এর আগেবার বীরভূম প্রসঙ্গটা তিনি ছেড়ে এসেছিলেন। বাঘে থেমেছিলেন, বাঘ থেকেই শুরু করলেন। দেখুন, ফিরহাদ হাকিম যে অনুব্রত মণ্ডলকে চিনতেন, 2 বছর জেলে কাটানো অনুব্রত মণ্ডল সেরকমই আছে নাকি বদলে গেছেন, এটারই অনেকের মনে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে।
কিন্তু জবাব দিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম, বলে দিয়েছেন বাঘ মানেই বাঘ, ওয়ান্স এ বাঘ অলওয়েজ এ বাঘ। একদম অনুব্রত মণ্ডলের অনুগামীরাও কিন্তু আশা করছেন তাদের দাদা মানে অনুব্রত মণ্ডল সে আগের মানুষটাই আছেন, মানে যার সঙ্গে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের মিলটিল পেতেন ফিরহাদ হাকিমরা, সেই মানুষটাই ফিরছেন একদম অবিকল। গত 23শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন এখানে মনে পড়ে যাচ্ছে জানেন তো, বলেছিলেন ওই লোকসভা ভোটের পরেই অনুব্রত মণ্ডলকে ছেড়ে দেওয়া হবে। তৃণমূল নেত্রীর সেই ভবিষ্যৎবাণী কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। এবার মজাটা কোথায় আমি ভাবছিলাম জানেন, দেখুন এই মাঝে মধ্যেই যখন এই শুভেন্দু অধিকারীরা বিভিন্ন ভবিষ্যৎবাণী করতেন, এবার এই হবে ওবার ওই হবে, তারপর কিছু একটা ঘটলেই তখন শাসক দলের নেতারা কি বলতেন, এটা তো ওদের নিজেদের মধ্যে পুরো সেটিং, সিবিআই সে তো আসলে ওই কেন্দ্রীয় সরকারের দলদাস, বিজেপির কথায় চলছে, ওই জন্য এটা সব যা বলেন বিজেপি বলে তারা করেন। এবার কি হবে, এবার তো উলট পূরণ হয়ে গেল। এবার দেখুন অনুব্রত মণ্ডল যার ঘরের মানুষ ঘরের ফেরার এখন শুধু সময়ের অপেক্ষা, তার ক্ষেত্রে ব্যাপারটা উলট পূরণ না হলেই হলো জানেন তো। আজকেই হয়তো জেল থেকে ছাড়া পেতেন, কিন্তু শেষ মুহূর্তে কিছু কাগজপত্রের জটিলতায় সেটা হয়নি। এখন পর্যন্ত যা ঠিক আছে তাতে আগামী সপ্তাহে যে কোনো দিন, হয়তো সপ্তাহের শুরুর দিকেই ওই বীরভূমের বাঘ বীরভূমে পদার্পণ করবেন। তারপর কি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো বীরভূম জেলা তৃণমূল তারা কি মানে তিনি তো বলেছিলেন তাকে বীরের মতো সম্বর্ধনা দিয়ে বরণ করা হবে যেদিন ফিরে আসবেন, তাহলে তারাও কি তোমার আসন শূন্য আজি হেভি পূর্ণ করো বলে তারা বসে আছেন, ডেকে নিয়ে এসে বসিয়ে দেবেন বীরের সম্বর্ধনা দিয়ে? বরণ ডালা হাতে নিয়ে কি সবাই পথ চেয়ে আছেন, নাকি কারো কারো মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তাহলে বেশ হয়, মানে দিল্লি থেকে এই বীরভূমে ফেরাটা যত দেরি হয় ততটাই মঙ্গল, এরমটাও কি কারো কারো মনে হচ্ছে? দেখুন যেখানে সবাই বলছেন, দলনেত্রী বলছেন, ফিরহাদ হাকিম বলছেন ওই বাঘই আছেন, তাহলে চাইবেন না মানে দেরি করে ফিরুন চাইবেন এরকম কেউ আছেন নাকি? এমনটা কি কারোর মনে হতে পারে? কারণ আছে, দেখুন দুটো কারণ। প্রথমত জোড়া কেন্দ্রীয় এজেন্সির চাপে অনুব্রত মণ্ডল ওই বীরভূমের বাঙালির থেকে দিল্লি প্রবাসী হওয়ার পর বীরভূমের হাওয়ায় কিন্তু পরিবর্তনের হাওয়া লেগেছিল। দেখুন পরিবর্তনের হাওয়াটা যতটা না ওই পরিবেশগত, তার থেকে অনেক বেশি ছিল তৃণমূলের ঘরে বাইরে। মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহের কেষ্টমণ্ডলকে ওই জেলা সভাপতির চেয়ার থেকে না সরালেও কিন্তু জেলা চালানোর জন্য তৃণমূলের একটা কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। এবং খেয়াল করে দেখুন তাকে কিন্তু সরাননি, এবং একজনের বদলে সে কোর কমিটি মানে বারবার চেঞ্জ হয়েছে, কখনো 5 কখনো 9, মানে সংখ্যা বেশ বড়সড় আর কি, মানে একাই 100 ছিলেন এটা বোঝা যায়। তাই জন্যই তো কোর কমিটিটাকে ধারে ভাড়ে সংখ্যায় বেশ বড় কলেবরের করতে হয়েছিল। এবার সেই কোর কমিটির মাথায় কে ছিলেন? কাজল শেখ। এই কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের সম্পর্ক নাকি আবার ভারী অম্ল মধুর, মানে কেউ বলে নিন্দুকেরা, অন্য কেউ না, নিন্দুকেরা বলেন মধুর থেকে অম্লই নাকি বেশি। এবার অনুব্রত মণ্ডল যতদিন সমহিমায় ছিলেন ততদিন নানুরের বাইরে কাজল শেখের ওই পা খুব একটা কেউ দেখেননি আর কি, কারোর চোখে পড়েনি। কিন্তু অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি সেটাতে তো পুরো ইকুয়েশনটাই বদলে গেছে। সেই কাজল শেখই নাকি এই সময়টায় নিজের মতো করে চোখে কাজল ঠাজল দিয়ে আর কি সংগঠনটাকে সাজিয়ে ফেলেছেন আর কি। নানুর তো তার ছিলই, তার বাইরে গোটা বীরভূমের সংগঠনটাকেই একদম সেই এটা আমার বলে জটায়ু স্টাইলে মুঠায় পুড়ে নিয়েছিলেন তিনি। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। কাজল শেখের খেয়াল করে দেখুন, কাজল শেখের চাপেই নাকি বছর দুয়েক মানে দুটো জিনিস হয়েছিল। এক, আমরা দেখেছিলাম যে কাজল শেখের দাপটেই হোক বা যাই হোক এই লোকসভা নির্বাচনে রমরম করে জিতেছে তৃণমূল, এবং
একই সঙ্গে বছর দুয়েক মোটামুটি অনুব্রত মণ্ডলের যারা অনুগামী ছিলেন, মানে তৃণমূল কর্মীরাই কিন্তু, তারা গৃহবন্দী হয়ে পড়েছিলেন। তার মানে কি দাঁড়ালো, অনুব্রত মণ্ডলের অনুগামীদের গৃহবন্দী করেও তারপরেও কিন্তু কাজল শেখ দলকে রম রম করে জিতিয়ে দিয়েছিলেন তার অনুগামীদের নিয়ে। এবার যারা বলছেন এবার নাকি আবার ঢাক বাজবে, অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকায় যারা লোনলি ফিল করছিলেন, যাদের ওই কাজল শেখ গৃহবন্দী করে দিয়েছিলেন, এবার তারা যদি বাঘের জামিনের খবর পেয়ে ঢাক ঢোল সব কিনে টিনে রেডি করে ফেলেন, তাহলে অনুব্রত মণ্ডল যখন আলটিমেটলি জেলায় ফিরবেন তারা কি করবেন ভাবতে পারছেন? এটা ভেবেই কিন্তু রোমাঞ্চ লাগছে, যাই বলুন আর কি। মনে হচ্ছে বীরভূম আবার সেই চেনা ছন্দে ফিরতে চলেছে। এই বীরভূম ঠিক চেনা বীরভূম না, সেই বীরভূম না, এইবার সেই বীরভূম হবে, যে বীরভূম সেই বীরভূম, সেই বীরভূম যেখানে রাস্তার ধারে উন্নয়ন দাঁড়িয়ে থাকে, অতিথি আপ্যায়ন করা হয় ওই গুড় বাতাসা নকুলদানা দিয়ে। সেই বীরভূম মনে হচ্ছে আবার ছন্দে ফিরবে, জানেন তো। বাতাসে আগমনীর সুর কিন্তু শোনা যাচ্ছে, হ্যাঁ, সেটা এবার মানে ফরে চেঞ্জ। আমরা মায়ের আগমনীর সুর শুনি, এবার বাবার আগমনীর সুর। উৎসব শুরু হলো বলে। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। ছখানা অঞ্চল সভাপতি, যুব সভাপতি, সংখ্যালঘু সেলের সভাপতি, উনাদেরকে নানুর বিধানসভায় কাজ করতে দেওয়া হয়নি, এবং যারা কোর কমিটি ছিলেন ওনাদেরকে বলা হয়েছিল, ওনার সুরা মিলেনি। খেলা হবে, দেখতে পাবেন, সব রেডি আছে, ঢাক যেমন দাদা এসে নির্দেশ দেবে। আমাদের কাজ হচ্ছে অক্ষর পালন করা, সেটা আমরা পালন করব। যেমন নির্দেশ দেয় উনি সেরকম পালন করেছি, এই জন্য তো আমাদেরকে পুণ্ডসা করা হয়েছে কেষ্টদার লোকগুলো। আসলে ওই শুনলেন তাদের ঘরে ঢুকিয়ে রাখা হয়েছিল কেষ্টদার লোকজন বলে, ওই জন্য তারা খবর পাননি। এখন কিন্তু খেলা হবে না, এখন ইমিডিয়েট ডাক বা ইমিডিয়েট অ্যাসাইনমেন্ট হচ্ছে উৎসব হবে, আগে উৎসবে মারতে হবে। তা সেটাই তারা একটু দেরিতে জেনেছেন, এবার জেনে যাবেন। আর ঢাক ঢোল আর যেসে ঢাক নয়, একদম জয় ঢাক, এসব নিয়ে তো তারা রেডি রয়েছেন আর কি। ব্যাস, আর নানুরের তৃণমূল কর্মী আল আমিন শেখ বলছেন তাদের মতো নিষ্ক্রিয় কর্মীরা আবার সক্রিয় হচ্ছেন গোটা জেলা জুড়ে। চালাও আমি, আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। এবার পরপর ব্যাপারগুলোকে জুড়ুন, বক্তব্যগুলোকে জুড়ুন। ফিরহাদ হাকিম বলেছিলেন বাঘ ফিরলে শেয়ালরা পালাবে, তার নিশানা অ্যাকচুয়ালি হয়তো বিরোধীরা, কিন্তু নানুরে কারা বিরোধী সেটা নিয়ে তো আবার আপনাদের সংশয় জাগতে পারে এই শেখদের বক্তব্যগুলো শুনলে আর কি। দুই শেখই, এক এই কেষ্টবাবুর অনুগামী এই শেখ, আর ওপাশে কাজল শেখ। কিন্তু নানুরের মানে এই যে আল আমিন শেখ, তার কথায় কিসের ইঙ্গিত পেলেন বলুন তো? দাদার নির্দেশ পেলে ঢাক বাজবে তো বুঝলাম, কিন্তু বাজবেটা কোথায়? কারা বিরোধী? ওই ফিরহাদ হাকিমের কথা মতো কারা শেয়াল আর কি, উনি তো শেয়ালের কথা বলেছেন যারা পালাবে। এবার কারা এখন শেয়াল সেটা নিয়ে তো বড় সংশয়। কারা চরম চরম শব্দ শুনবেন এটা নিয়ে কনফিউশন, এবং কনফিউশনটা কিছুতে কাটছে না, জানেন তো। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে কোর কমিটিটা গড়লেন, সেই কোর কমিটিতে কাজল শেখ ছাড়াও 4 জন বিধায়ক ছিলেন। আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, চন্দ্রনাথ সিংহ ছিলেন বীরভূমের যুব তৃণমূলের নেতা সুদীপ্ত ঘোষও। এবার এই কোর কমিটির আন্ডারেই কিন্তু গত পঞ্চায়েত আর লোকসভা ভোটে বীরভূমে রম রম করে জিতেছে তৃণমূল। কিন্তু এখন অনুব্রত মণ্ডলী যদি আবার জেলা সংগঠনটা চালান তাহলে কোর কমিটির কী হবে? মানে সভাপতির অনুপস্থিতিতে সংগঠন চালানোর জন্য কোর কমিটি বানানো হয়েছিল, এবার সভাপতি ফিরে এসছেন, তাহলে আর কোর কমিটির কী কাজ? কোর কমিটি রাখার প্রয়োজনীয়তা তখন তৃণমূল নেত্রী আর অনুভব করবেন তো?
এবার যদি না করেন, যদি কোর কমিটি না থাকে আর, তাহলে তো সেই জঙ্গলের প্রাচীন প্রবাদে চলে যেতে হবে। জঙ্গলে একটাই বাঘ থাকে, আর বাঘের কোনো শাখা থাকে না। এবার যদি দেখুন জোর করে কেউ বাঘ সাজতে চায়, তাহলে তৃণমূলের এই বীরভূম কাণ্ডে, মানে বীরভূম নামক জায়গায় আর কি, এখন সেটা জায়গায় বলুন বা যাই বলুন, বাঘেরা যেখানে থাকে সেটাকে জঙ্গল বলে, আমরা জায়গায় বলছি আর কি। তো তৃণমূলের বীরভূম নামক জায়গায় যেটা সামলাতে হবে, সেটাকে রাজনৈতিক ডিকশনারিতে কি বলা হবে বলুন তো? মানে নর্মালি এটার নাম, পোশাকি নাম, গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু এক্ষেত্রে বাঘের সাথে বাঘের লড়াই না, বাঘের সাথে ফেউয়ের লড়াই। বোলপুরে আসা অপেক্ষায় চাতক পাখির মতো বীরভূম জেলা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আছে, আমরা সকলেই অপেক্ষায় আছি কখন আমাদের অভিভাবক, আমাদের অধিনায়ক, বীরভূম জেলার নবরূপকার, তিনি আমাদের কাছে ফিরে আসবেন। এবং বীরভূম জেলা আমরা যারা সৈনিক ছিলাম, টিম অনুব্রত, সকলে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে আমরা কাজ করেছি। 82,210, আবার রিপিট করছি, 82,210 ভোটের লিড। বীরভূম জেলার 11টা বিধানসভা থেকে নানুর বিধানসভা সব থেকে বেশি ভোটে লিড দিয়েছে, যার জন্য একটা কাটাকাটি, একটা খুনোখুনি, একটা রক্তপাত এই 24 নির্বাচন বীরভূম জেলাতে হয়নি। গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূম জেলায় নেই। অনুব্রত মণ্ডল যেভাবে সংগঠন তৈরি করে দিয়েছে, সেই সাংগঠনিক পরিকাঠামোই আছে। যে মানুষটির অবর্তমানে এই সমস্ত হয়েছিল, সেই মানুষটি যদি চলে আসে, কাজে তিনি তো এখনও পর্যন্ত জেলার সভাপতি আছেন। আমার মনে হয় না এরপর আর কোনো কমিটি বা কোনো শিবিরের প্রয়োজন আছে। অনুব্রত মণ্ডলের নেতৃত্বে, অনুব্রত মণ্ডলের ছাতার তলায় সবাই এসে জমায়েত হবেন, এটা আমার বিশ্বাস। এটা পার্টির ডিসিশন, এটা আমি এখানে প্রেস কনফারেন্সে বলবো না। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, রাজনৈতিক নেতাদের মুখে এক আর মনেও এক, এটা তাদের চরম শত্রুতেও কখনো বলবেন না, এটা শুধু মাথায় রাখবেন। দেখুন, এই যা শুনলেন তার মধ্যে থেকে কয়েকটা পয়েন্ট টু বি নোটেড, জানেন তো? কাজল শেখ কী বললেন? বীরভূম তৃণমূলে নাকি একটাই গোষ্ঠী, একটাই টিম অনুব্রত। আচ্ছা, টিম যখন অনুব্রত মণ্ডলেরই, তখন লোকসভা ভোটের আগে নানুরে ওই কেষ্ট মণ্ডলের ছবিতে কেন চুনকাম করা হয়েছিল? এই প্রশ্নটা যদি এখন ওঠে, তাহলে কি বলবেন বলুন তো? তাহলে কি তখন তৃণমূল নেতারা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী যতই বলুন ইডি সিবিআই ঠিক অনুব্রত মণ্ডলকে আটকে রাখতে পারবে? এটাই কি কেউ ভেবেছিলেন? সেজন্যই কি তারা, মানে জেলবন্দি কেউ সামনে থাকলে, তার ছবি সামনে থাকলে কোথাও গিয়ে দলের ছবিটা একটু কালিমা লিপ্ত হয়, সেটা ভেবেই কি তারা দেওয়ালে অনুব্রত মণ্ডলের ছবিটাকে ফিকে করে দিয়েছিলেন ওই হোয়াইট ওয়াশ করে? সিবিআই ইডি প্রত্যাশা পূরণ করতে পারলো না বলেই কি কাজল শেখ আগে ভাগে এখন বশ্যতা স্বীকার করে নিলেন, সন্ধি প্রস্তাব পাঠালেন? নাকি এটা এই যে স্রেফ সৌজন্যের বার্তা, নাকি ওই জাস্ট কথার কথা? দেখুন, আসল কথা কিন্তু ফিরহাদ হাকিমের ওই ছোট্ট প্রতিক্রিয়ার মধ্যেই লুকিয়ে। অনুব্রত মণ্ডল ফিরে এসেও কি জেলা সভাপতিই থাকবেন নাকি থাকবেন না? সরাসরি প্রশ্ন এবং সঙ্গত প্রশ্ন, একদম সময়োচিত। এই সময় প্রশ্নটা না উঠলে আর কবে উঠবে? ফিরহাদ হাকিম কী বললেন? অনুব্রত মণ্ডল সভাপতি থাকবেন কি থাকবেন না সেটা পার্টির সিদ্ধান্ত, তিনি সে বিষয়ে এখানে এই সাংবাদিক সম্মেলনে কিচ্ছু বলবেন না। এ তো মানে ভাবুন, এত কথা বললেন, বাঘের ফিরে আসা, বাঘের সেম অবতারে থাকা, বাঘের মতোই থাকা, এই এত কিছু ব্যাখ্যা করে দিলেন। আর এই কথাটা, এটা তো একদম মানে যেটা হওয়ার কথা তাই, তাকে তো সরানোই হয়নি, তাহলে তো তিনি সভাপতি ছিলেন, সভাপতিই থাকবেন। এই কথাটা বলতে কেন আপত্তি? আপত্তির দুটো কারণ থাকতে পারে, জানেন তো? মনে হচ্ছে এক, অনুব্রত মণ্ডলকে এই জেলা সভাপতি রাখা হচ্ছে, কিন্তু সেটা এক্ষুনি আগে ভাগে বলে দিলে এই বীরভূমের যে নেতারা 2 বছর ওখানে দলকে জেতালেন, এত ভোটে জেতালেন, বিনা রক্তপাতে জেতালেন, তাদের তো মনোবল ভেঙে যেতে পারে। তাই তাদের আপাতত ভালো করে বুঝিয়ে সুঝিয়ে ক্ষেত্র প্রস্তুত করে
তারপর ওই রিয়েলিটিটার মধ্যে নিয়ে গিয়ে ফেলবেন আর কি। খেয়াল করে দেখুন, কাজল শেখ কিন্তু বলে দিয়েছেন তার মধ্যে লোকসভা ভোটে জেলার মধ্যে সব থেকে বেশি লিড দিয়েছে নানুর, অর্থাৎ তিনিই তৃণমূলের জয়ের কাণ্ডারি। আরেকটা কথাও বলেছেন, বোলপুর আর বীরভূম এই দুটো লোকসভায় কোনো রক্তপাত হয়নি। এবার ভাবুন কতটা কনফিডেন্স, কতটা তারা মনে করছেন যে এটা তাদের কোথাও গিয়ে প্রাপ্তি, তারা করেছেন, এটা অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টের যে কনফিডেন্স সেটাকে কখনো ভেঙে দেওয়া যায় এরকম দুম করে? সেই জন্যই কি ফিরহাদ হাকিম দুম করে দলের ভেতরের কথাটা বাইরে বলতে চাইলেন না? নাকি অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির দায়িত্ব থেকে দল অব্যাহতিও দিতে পারে? অনুব্রত মণ্ডলকে যদি দল জেলা সভাপতি না রাখে তাহলে সেটা আবার অনুব্রত অনুগামীদের কাছে বড় ধাক্কা। এবং বিরোধীরাও সেক্ষেত্রে মানে বেরোনোর আয়োজন হতেই এরকম সব কথাবার্তা বলে দিচ্ছে এবং তার আগেই সরিয়ে দেওয়ার কথা ভাবছেন। এটা বলে আবার যদি বিরোধীরা বিভিন্ন রকম কটাক্ষ করে, মানে কটাক্ষ করার লোকের তো অভাব নেই, তাহলে আবার দলের মধ্যে আরও অনেকে, ধরুন যারা ভেতরে আছেন ছেড়ে দিন, যারা বাইরে রয়েছেন তাদের মধ্যেও কারোর আবার ব্যাপারটা দলের সম্পর্কে তাদের কনফিডেন্সটা কমে যেতে পারে। সেই জন্যেই কি আপাতত গোটা ব্যাপারটা হোল্ডে রেখে দিলেন, যাতে কেউ হতোদ্যম হয়ে না পড়েন। সবাই হতোদ্যম হয়ে পড়লে তো দলেরই ক্ষতি। এটা ফিরহাদ হাকিম বিলক্ষণ জানেন। তিনি আরও একটা কথা জানেন, অনুব্রত মণ্ডল ফিরবেন কিন্তু দলের সংগঠন আগের জায়গায় ফিরবে না। এই বার্তাটা পৌঁছে গেলে তো বিরোধীরা চাপ মুক্ত হয়ে যাবে, অনেক খোলা মনে থাকতে পারবে। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। মানে তারা এতদিন ধরে কাজল শেখ ছিলেন, চাপ তো বটেই, কোর কমিটির চাপও কি কম কিছু নাকি? কিন্তু তারপরেও মনের মধ্যে তো সারাক্ষণ এটা ছিল যে কোথাও গিয়ে আবার ফিরে আসবে না, তো ফিরে এলে তখন কি হবে। তাই তারা এতদিন ব্যাপারটা বোঝার চেষ্টা করেছিলেন। নিশ্চয়ই কোথাও এটা মনোবৈজ্ঞানিক দাওয়াও যেটা বলে আর কি হিন্দিতে, সাইকোলজিক্যাল প্রেশার, মনস্তাত্ত্বিক চাপ, সেইটাতেই তাদের চাপিয়ে রাখার নামটা ছিল অনুব্রত মণ্ডল। এত সহজে কি এ রাজ্যের বিরোধী দলগুলোকে খোলা মনে থাকতে দেবে তৃণমূল? আর সত্যি কথা বলতে কি এমনিও বিরোধী দলগুলো কি খুব একটা খোলা মনে থাকতে পারছে এই রাজ্যে? চাপমুক্ত আছে? দেখুন 2022 সালে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য তিনিও তো এই 2022 সালেই গ্রেফতার হয়েছিলেন সপরিবারে। গরু পাচারের মামলা আর শিক্ষা দুর্নীতির মামলা, দুটো মামলাতেই দুজনেই কিন্তু জামিন পেয়ে গেছেন এবং সপরিবারে। গরু পাচারের মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল আর তার মেয়ে সুকন্যা, আর ওদিকে মানিক ভট্টাচার্য, তার স্ত্রী, তার ছেলে, তারাও জামিন পেয়ে গেছেন। এবার দুজন যদি এরমভাবে সব পরিবারে আর কি জামিনটা পেয়ে যান, তাহলে তো তৃণমূল কংগ্রেস বলবেই সত্যের জয় হচ্ছে। মানে কি? মানে গরু পাচারের অভিযোগ, শিক্ষা দুর্নীতির অভিযোগ, এই জামিনে সব মিথ্যে হয়ে গেল। বিরোধীরা বলছেন যে জামিন পেলেও অনুব্রত মণ্ডলরা তো এখনও খালাস হননি, নির্দোষ প্রমাণিত হননি, এখন তো বিচার চলবে। ঠিক, কিন্তু এটাও তো ঠিক, এদের আটকে রাখার মতো প্রস্তুতি বা যুক্তি কেন্দ্রীয় এজেন্সি নিশ্চয়ই সাজাতে পারছে না। যদি পারতো তাহলে আর যাই হোক এরা নিশ্চয়ই জামিন পেতেন না। পাওয়াটা এমন একটা স্তরে এসছে, নিশ্চয়ই বিচারপতিদের কাছে এই তথ্য পেশ করা হয়েছে যে তদন্তে তারা মোটামুটি তাদের যা করণীয় করেছেন। এখন সেটা কতটা সততার সঙ্গে করেছেন সেটা আগামী দিনে প্রমাণ হবে। এই সবটাই নির্ভর করছে কিন্তু তদন্তকারী সংস্থার তৎপরতার উপরে। তারা যদি মনে করেন যে বেল পাওয়ার পর যিনি বেল পেয়েছেন তিনি তদন্তে প্রভাবিত করার চেষ্টা করছেন, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, গিয়ে বলতে তোমরা বেল দিয়েছো, এদের সব করছে, সুপ্রিম কোর্ট বেল খারিজ করে দেবে, এটা আইন। সিবিআই কি করেছে না করেছে সেটা বলতে পারবো না, কিন্তু বাইরের দিক থেকে যদি বলেন যে এই অনুব্রত মণ্ডল অনেক বিভিন্নভাবে তাদের সোর্স অফ ইনকাম কি আছে এবং সে এত কোটি কোটি টাকা করলো কি করে, তার নিশ্চয়ই একটা তদন্ত হওয়া উচিত। রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন,
অনুব্রত মণ্ডলও বেল পেলেন, যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে। দেখুন, বিরোধীরা এই তদন্ত সংস্থাগুলোর উপর কতটা ভরসা রাখতে পারছেন শুনলেন তো। এবং তৃণমূল যথারীতি যেটা বললাম, সত্যের জয়ের কথা তো বলছেন আর কি। এবং সত্যি কথা বলতে কি, যেভাবে দুটো জামিনে তারা সত্যের জয় দেখছেন, তাহলে কিছুদিন পরে আমাদের সবাইকে এটা ধরে নিতে হবে যে বাকি যা যা এতদিন ধরে আপনারা দেখেছেন, যা যা শুনেছেন, সব ঝুট হ্যায়। ওই যারা ধর্মতলায় ধর্নাতলায় বসে থাকতেন, ঝুট হ্যায়। যে ওই শূন্য ওএমআর শিটগুলো নম্বর টম্বর বসে গিয়ে বহু লোক চাকরি বাকরি পেয়ে গেছিল, সব ঝুট হ্যায়। এক একজন যে কোটি 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 টাকার সম্পত্তি করেছেন, সব ঝুট হ্যায়। ধরে নিন না, শান্তি পাবে। আর মুশকিল হচ্ছে এই ধরে নেওয়াটা এবং সেই অনুযায়ী তারপর কাজ করাটা, এটা হচ্ছে আসলে রূঢ় বাস্তব। বাস্তবটাকে সবাই মেনে নিতে পারেন না। এবার ধরুন, যারা প্রভাবশালী, যারা ক্ষমতাশীল, তারা যখন কোথাও গিয়ে জেলে ঠেলে যান, তারপর জেল থেকে ফিরে আসার পর তারা কিন্তু মনে করেন যেখানটায় তারা শেষ করেছিলেন, মানে যেখান থেকে গেছিলেন, ফিরে এসে সেই জায়গাটাই তারা পাবেন। সবসময় কি পান? এই জায়গাটাতেই কিন্তু ধাক্কা লাগে। আবার কেউ কেউ একটু ব্যতিক্রমী আছেন, তারা নিজেরাই নিজেদের পজিশনটা বদলে নেন। এটা খুব বিরল। কিন্তু এই অরবিন্দ কেজরিওয়ালকে দেখলাম যে জামিন পেলেন ঠিকই, কিন্তু ছাড়া পেয়ে সিংহাসনের মায়াটা ত্যাগ করে ফেলেছেন। আজ তার জায়গায় দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আতিশি। অনুব্রত মণ্ডল, তিনি কি করবেন? তাকে নিয়ে দল কি করবে সেটা তো পরের প্রশ্ন। আগে তো তিনি কি করবেন, কি করতে চাইবেন, সেটাও তো খুব ইম্পর্টেন্ট। অনুব্রত মণ্ডল জামিনে ছাড়া পেয়ে জেলায় ফিরবেন, এটা তো নিশ্চিত। হয়তো তারপর পুরো রাজত্ব উইথ সিংহাসন ফিরে পাবেন। কিন্তু যে রাজ্যে, মানে যে রাজ্যটাকে তিনি দেখে গেছিলেন, সেই রাজ্যেই কি তিনি ফিরতে চলেছেন? এটা কি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি একবার হলেও ভাববেন? দেখুন, বদল তো আছে। 2 বছর আগে অনুব্রত মণ্ডল যখন গ্রেফতার হন, তখন যে তৃণমূল কংগ্রেসকে তিনি দেখে গেছিলেন, আর এখনকার তৃণমূল কংগ্রেস কালের নিয়মেই তো এক নেই। সব বদলাচ্ছে, গোটা দুনিয়া বদলে গেল, তৃণমূল তো বদলাবেই, সংগঠন তো বদলাবেই। কোনো কিছু এরকম কনস্ট্যান্ট হয়ে থাকে নাকি? এখন ধরুন না, তৃণমূলের সংগঠনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া আগের থেকে অনেক চওড়া। এখন এই তৃণমূলের সাংগঠনিক রদবদলের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় ভূমিকা তার। তেমনি রাজ্য প্রশাসনের কাজে কর্মেও তো তৃণমূলের সাধারণ সম্পাদকের একটা বক্তব্য থাকে। এগুলো তো অনুব্রত মণ্ডল দেখে যাননি। আরজি করে তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর দোষী বা দোষীদের এনকাউন্টারের পক্ষে তো সওয়াল করেছিলেন, আইন চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সমস্ত ব্যাপারে বক্তব্য রাখার ক্ষেত্রে অনেক বেশি কনফিডেন্ট। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো 14ই আগস্ট রাতে আরজি করে হামলার পর কলকাতার পুলিশ কমিশনারকে ফোন করে বলেছিলেন, সমস্ত দোষীদের গ্রেফতার করুন, রাজনৈতিক রং দেখবেন না। দেখুন, সাংসদ বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি সরকারের কেউ না হয়েও প্রশাসনিক ব্যাপারে মতামত প্রকাশ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো অনুব্রত মণ্ডল আগে দেখেননি। আর রাজ্য, দেখুন, এই রাজ্যটাও তো বদলে গেছে, তাই না? একটা রাজ্য যে এক তিলোত্তমার বিচারের দাবিতে রাত জাগতে পারে, রাতের পর রাত মাটি কামড়ে পড়ে থাকতে পারে, যে রাজ্যে জুনিয়র ডাক্তাররা পুলিশের সদর দফতরে গিয়ে শিরদাঁড়া দিয়ে আসতে পারে, সেই রাজ্য তো অনুব্রত মণ্ডল আগে দেখেননি, এবার দেখবেন। ফলে সেই রাজ্যের কথা বরঞ্চ ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য কিছু কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। কে বলে মশাই কর্মতৎপরতা নেই? যারা বলে তাদের মুখে আলকাতরা। কর্মতৎপরতা কাকে বলে দেখতে পাবেন স্বাস্থ্য ভবনে গেলে। আমাদের অফিস থেকে এই খানিকটা দূরেই স্বাস্থ্য ভবন।
অবস্থান উঠে যাওয়ার পর কেমন দেখাচ্ছে এলাকাটাকে। এই আজকে যখন গাড়ি করে আসছিলাম না অফিসের দিকে, বারবার ওই মোড়টার দিকে চোখ চলে যাচ্ছিল, কারণ এতদিন সোজা স্বাস্থ্য ভবনের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তায় স্বাস্থ্য ভবনের খানিকটা আগেই হঠাৎ করেই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হতো, গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হতো অন্যদিকে ওয়েবেল মোড়ের দিকে। আজকে সেখানে ধুধু রাস্তা, সোজা সাপটা সরাসরি চলে যেতে পারেন লোক, কিন্তু তার মধ্যেও ওখানে যাদের কোনো দিন দেখিনি তারা ভীষণ ব্যস্ত ছিলেন। তারা কি করছিলেন জানেন? তারা আরও অনেকে, মানে না আমি যেরকম কৌতূহল ভরে ওইদিকে তাকাচ্ছিলাম, ফাঁকা ফাঁকা লাগছিল, ওখানটা ভিড় ভিড়াক্কার স্লোগানের আওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছিলাম। ওখানে এরকমই হওয়ার কথা, এখানটা এরকমই। আজকে সেখানে ফাঁকা, কোনো শব্দ নেই, নৈশব্দ, কিন্তু তার মধ্যেই দেখছিলাম ওরা কাজ করে। ওই জায়গাটা কেমন আছেন এই কৌতূহলে যারা গেছিলেন আজ, তারাও কিন্তু চমকে গেছেন, ওই কাজের বহর দেখে চমকে গেছেন। দেখুন স্বাস্থ্য ভবনের দেওয়ালে যে গ্রাফিটিগুলো আঁকা হয়েছিল, স্লোগান লেখা হয়েছিল, সেগুলো আর নেই। রাতারাতি সব রং করে একবার ঝাঁ চকচকে করে দেওয়া হয়েছে, সব মুছে দেওয়া হয়েছে। রাস্তায় যে লেখাগুলো ছিল সেগুলোর ওপর দেখছি আলকাতরার পোঁচ মেরে যাচ্ছে কিছু লোক, ঝাপসা করে দিচ্ছে। অর্থাৎ মানে প্রতিবাদটাকে মুছে ফেলতে হবে, প্রতিবাদী স্বর, প্রতিবাদী লেখা কিচ্ছু চলবে না, মুছে ফেলো। এত আলকাতরা দেওয়া হয়েছে, মজা কি জানেন? লেখাগুলো সত্যি একটা সময় ছিল ওখানে কিছু লেখা, এটা বোঝা যাচ্ছে, কিন্তু কী লেখা ছিল অধিকাংশ জায়গাতেই আর পড়ার উপায় নেই। তাহলে প্রতিবাদটাকেই কি পুরো মুছে দেওয়া গেল? ভেবে দেখুন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর এই স্বাস্থ্য ভবনই 2 বছর জাস্ট বসেছিল। বিরূপাক্ষ বদলি হওয়ার পরেও যেখানে তাকে বদলি করা হয়েছিল যাননি, বল তবিয়তে ছিলেন, যেখানে ছিলেন সেখানেই। স্বাস্থ্য ভবন খোঁজ পর্যন্ত করেনি। এমনকি সন্দীপ ঘোষের বদলি 48 ঘন্টার মধ্যে বদলে ফেলা হয়েছিল। পদত্যাগের এক বেলার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়ে যান সন্দীপ। হ্যাঁ, তিনি কিন্তু একদম চাকরি ছেড়ে দেবেন বলে রেজিগনেশন দিয়েছিলেন। তারপরেও সব বদল তারা অদ্ভুতভাবে করে দিতে অভ্যস্ত এই স্বাস্থ্য ভবন, জানেন তো। সেরকমই স্বাস্থ্য দপ্তরের দেওয়ালগুলো, স্বাস্থ্য ভবনের দেওয়ালগুলো ওই জন্য বদলে ফেলা হয়েছে, এক বেলার মধ্যে, এক রাতের মধ্যে রং করে ফেলা হয়েছে। প্রশ্ন একটাই, রংটা করলো কে? সেই পূর্ত দপ্তর যারা ওই তিলোত্তমার দেহ উদ্ধারের 48 ঘন্টার মধ্যে সেমিনার রুম চত্বরে ভাঙাভাঙিটা শুরু করে দিয়েছিল, নাকি অন্য কোনো সংস্থা? দেখুন, যে করুক, করতেই পারে। রং করায় রং মানে ইংরেজির রং ভুল, সে তো আর কিছু নেই। অনেকেই পুজোর আগে বাড়ি ঠাড়ি রং করার, এখানে পুজোর আগে বিধাননগরের বিশেষ একটা জায়গায় না হয় রং করানো হয়েছে, তাতে আর অবাক হওয়ার কী আছে? হয়েছে তো, নেই মামার থেকে কানা মামা ভালো, এই তো। এবার এই স্লোগানগুলোতে, মানে ওই জায়গার যে স্লোগানগুলো যেগুলোকে রঙের আস্তরণে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই স্লোগানগুলোতে যা যা লেখা ছিল সেগুলো রেখে দিলে তো মানে অবাকই লাগতো বেশি বরঞ্চ, তাই না? কে ভেবেছিল, কেউ এক্সপেক্ট করেছিল যে ওই প্রতিবাদের রেশটা সেটাকে ধরে রাখা হবে? বিদেশে অনেক জায়গা আছে জানেন তো, এক একটা বিপ্লবের ক্ষেত্র, এক একটা প্রতিবাদের ক্ষেত্র, সেই জায়গাটাকে অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়, স্মারক। এখানে এই প্রতিবাদের গণজাগরণের স্মারক কেউ আর রাখতে চাইবেন না। দেখলে মানে দেখেন আছে, আগে চিমটি কেটে দেখবেন জেগে রয়েছেন কিনা। দেখুন, স্বাস্থ্য দপ্তরে এমনি রং দিয়ে রংকে রাইট করার একটা কালচার রয়েছে। স্বাস্থ্য দপ্তর জমজমাট। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হোয়াইটনার দিয়ে নম্বর মুছে ফেলে খারাপ ছাত্রকে অনার্স পাওয়ানোর অভিযোগ, সেটা তো আমরা দেখেছি। আর সেখানে ইনফ্যাক্ট এই রাজ্যেই জানেন তো আমরা দেখলাম পরপর যা যা অভিযোগগুলো উঠেছে, সে আপনার ওই শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই বলুন বা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের এই পরীক্ষা টরীক্ষাগুলোর কথাই বলুন, সব জায়গাতেই স্টাইলটা এক, ট্র্যাডিশনটা এক। ভদ্রলোকের এক কথার মতো, হোয়াইটনার মারো, রং দিয়ে মোছো, আবার তার ওপর লেখো, পুরনোকে মোছো, নতুনকে লেখো। অদ্ভুত, সবাই এক এক ফর্মুলায় চলেন। এখানে স্বাস্থ্য ভবনের দেওয়ালে স্বাস্থ্য ভবনের
মার্কশিটটা ছেপে দিয়েছিলেন আন্দোলনকারী ওই চিকিৎসকরা। একই কৌশলে এখানেও ফেলকে পাশ করানো হয়েছে। ডাক্তারদের দাবি মেনে ফেল করা ছাত্রগুলো মানে প্রশাসকদেরও কিন্তু সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। খেয়াল করে দেখুন, শুধু স্বাস্থ্য সচিব টিকে রয়েছেন। লালবাজারে সিপি বদল হলো, অথচ স্বাস্থ্য সচিব টিকে গেলেন। রাজ্যের বাঁধগুলোতে এই স্বাস্থ্য সচিবের নামটা খোদাই করে দেখা যেতে পারে, জানেন তো। সে রামায়ণে বলা হয়েছিল না যে শিলাগুলো সব যখন ওই রাবণকে ধরতে যাওয়ার জন্য শ্রীলঙ্কার জন্য লঙ্কা, তখন আর কি লঙ্কায় যাওয়ার জন্য যখন সেতু বাঁধা হচ্ছিল, সব পাথরগুলো সমুদ্রের মধ্যে ফেলতেই টপাটপ ডুবে যাচ্ছিল। তো তখন ওই বলেছিল ওপরে রামের নাম লিখে শিলাগুলো ওখানে জলে ফেলতে, সেই করতে শুরু করতেই সব ভাসতে শুরু করেছিল। ঠিক সেরকম রাজ্যের যে বাঁধগুলো আছে বিভিন্ন জায়গায়, সেখানে একবার এই স্বাস্থ্য সচিবের নামটা খোদাই করে দিতে পারেন, জানেন তো, দেখবেন বাঁধ হয়তো টিকে যাবে। কারণ এরকম টেকসই মানুষ সচরাচর দেখা যায় না। স্বাস্থ্য ভবনের পাশের রাস্তায় যে স্লোগান লেখা ছিল তাকে আলকাতরা দিয়ে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আর সে আলকাতরার দাগ এখনো দগদগে। বিচার আমরা পেলাম না এখনো, কিন্তু লেখা মানুষের মুখ বন্ধ করা, আলকাতরা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। মানুষের এটা বোঝা উচিত। রাতারাতি রং করে দেওয়া হয়েছে, দেওয়ালে হয়ে গেছে নতুন রং, বাস স্টপে নতুন রং, গোটা এলাকা গোটা রাজ জুড়ে কার্যত অপারেশন চালিয়েছে প্রশাসন। আমি মেয়র হিসেবে বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনের দেওয়াল লেখাই না। যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে যায়। আমরা দেওয়ালগুলো সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে, সেটা থাকে। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই। মমতা ব্যানার্জি তো বাধ্য হয়ে আজকে সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন, কিন্তু একথা ভাবার কোনো কারণ নেই। তিনি এগুলো ভুলে গেছেন। তিনি বদলা নেবেন, তার জন্য তিনি অপেক্ষা করছেন, সুযোগ খুঁজছেন বদলা নেবার, মিলে নেবেন আমার কথা। একটা অরাজনৈতিক আন্দোলন একটা মানে বিরাটভাবে জিতে আসা সরকারকে কোথাও গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল। এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হওয়ার এই যে নিদর্শনগুলো, এটা কি কেউ দেখতে চাইবেন? এগুলো দেখতে দেখতে না, তাই জন্যই এই যে মানে প্রচণ্ড তৎপরতার সঙ্গে সব মুছে ফেলার একটা চেষ্টা। আমার একটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল, দুই মহাযুদ্ধের সাক্ষী ছিলেন জার্মান কবি বেরটল্ট ব্রেখট। ব্রেখটের একটা ব্যঙ্গাত্মক কবিতা ছিল, ফ্যাসিবাদকেই ব্যঙ্গ করে লেখা, অজেয় খোদাই আর কি। মানে সেটা কবিতার মতো করে না, আপনি গল্পের মতো করে যদি বলি, তার বিষয়বস্তুটা এরকম ছিল যে ইতালির ওই সান কার্লো কারাগারে এক সমাজতান্ত্রিক সৈন্য কারাগারের দেওয়ালে পেন্সিল দিয়ে আঁচড়ে আঁচড়ে লিখেছিলেন, লেনিন দীর্ঘজীবী হন। এবার জেল রক্ষী হঠাৎ করে দেখতে পেয়ে গেছেন কারারক্ষী যে ওরকম একটা লিখেছে, সে সঙ্গে সঙ্গে একজন রং মিস্ত্রিকে ডেকে পাঠিয়েছে, বালতি ভর্তি চুন নিয়ে এসছে, সে গিয়ে চুনকাম করে দিয়েছে, দেওয়াল চুনকাম হয়ে গেছে। এবার সৈন্যটা ওই একই কথা ওর ওপর দিয়ে আস্তে আস্তে চক্করি বুলিয়ে দিয়েছে, কারণ ওই সব তো নিয়ে নিয়েছে, পেন্সিল টেন্সিল নিয়ে নিয়েছে। আবার রং মিস্ত্রিকে ডাকা হয়েছে, আবার চুনকাম করা হয়েছে, কিন্তু সকালবেলা যখন চুনটা শুকিয়ে গেছে তখন দেখা গেছে ভেতর থেকে আবার আবছা লেখাগুলো ফুটে উঠেছে। মহা মুশকিল। এবার কারারক্ষী একজন রাজমিস্ত্রিকে ডেকে এনেছে, প্রায় অক্ষরগুলোকে সব একদম মুছে দিতে হবে। রাজমিস্ত্রি যেরকম বলেছে সেরকম বুঝেছে, সোজা অক্ষরগুলো বরাবর ছেনি চালিয়ে গেছে, লেখাগুলো তো সব ওখান থেকে উপড়ে দিয়েছে, কিন্তু দেওয়ালটাতে ওই কথাটা খোদাই হয়ে গেছে। এরপর আর কোনো রিস্ক নেয়নি ওই কারারক্ষী, সোজা রাজমিস্ত্রিকে ডেকে বলেছে জেলের দেওয়ালটাই ভেঙে দেওয়া হোক। এই গল্পটা অদ্ভুত লাগছিল, মানে কবিতার মধ্যে যে গল্পটা কীরকম অদ্ভুত না, কি তাৎপর্যপূর্ণ না? কি হলো,
সব জেলবন্দি মুক্ত হয়ে গেল। স্বাস্থ্য ভবনের সামনে যে বা যারা স্লোগান মুছেছেন বা মুছিয়েছেন তাদের মাথায় কি ওই ইতালির জেলরক্ষী ভর করেছিল নাকি? আচ্ছা, এরপরেও তো রাস্তায় লেখাগুলো পুরোপুরি মোছেনি। এবার কি রাস্তা, এর আগে একটা জিনিস মনে পড়ছে জানেন তো, এটা খুব ইন্টারেস্টিং। এই লেখাগুলো মোছার চেষ্টা করার সময় তাদের কিন্তু আরও একটা কথা মনে রাখা উচিত ছিল, ওই সেই গানটার মতো, কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। এবার এই প্রতিবাদের জায়গাটা যদি হৃদয়গুলোতে লেখা হয়ে গিয়ে থাকে, যদি তিলোত্তমার সুবিচার, আসলে সব তিলোত্তমাদের জন্য সুবিচার আনার একটা প্রতিজ্ঞা হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাকে হৃদয়ে যদি লেখা থাকে সেটা মুছে ফেলা যাবে এভাবে? কিন্তু যাই হোক, চেষ্টা হয়েছে, রাস্তার লেখাগুলো পুরো মোছেনি। এবার ওই কারারক্ষীর মতো কেউ আবার বলবেন না তো রাস্তা খুঁড়ে ফেলা হোক, খুঁড়ে ফেললে তো আবার তারপর নতুন করে তৈরি করতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে পড়লো, সব কিছুর একটা ভালো দিক আছে জানেন তো, খোঁড়াখুড়ির কথায় মনে পড়ে যাচ্ছে। ব্রেখট এই কবিতাটা লিখেছিলেন 1934 সালে। সেই সময় হিটলার জার্মানিতে ওই কমিউনিস্টদের ওপর দমনপীড়ন শুরু করেন, ধরে ধরে কমিউনিস্টদের জেলে পুরতেন। এক কমিউনিস্ট সেই সময় জেল থেকে তার স্ত্রীকে চিঠি লিখলেন। চিঠিতে লেখা আছে যে বাগানে সব গোপন নথিপত্র চিঠি সব লোকানো রয়েছে, এবার সেগুলোকে বার করে নষ্ট করে ফেলতে হবে, এটাই স্ত্রীকে নির্দেশ দিয়েছেন আর কি। এবার মুশকিল হচ্ছে যে চিঠি তো পাঠিয়েছেন, সেই চিঠি গিয়ে পড়েছে হিটলারের সিক্রেট সার্ভিসেসের হাতে। তারা যে মুহূর্তে দেখেছে আরে বাগানের মধ্যে নথি লাগানো আছে, সব লোকানো রয়েছে, সঙ্গে সঙ্গে তারা ওই নথি চিঠি খুঁজতে গোটা বাগান তোলপাড় করে খুঁড়ে ফুঁড়ে একসা করে ফেলেছে, গোটা বাগান খুঁড়ে ফেলেছে, কিন্তু কিচ্ছু পায়নি, চলে গেছে। এরপর কমিউনিস্ট নেতা তিনি নিজের স্ত্রীকে চিঠি লিখলেন, সিক্রেট সার্ভিস বিনে পয়সায় বাগান চষে দিয়েছে, এবার ওর ওপর ফলের বীজ ছড়িয়ে দাও, ভালো ফলন হবে। উৎপল দত্তের ব্যারিকেড নাটকে এই গল্পটা রয়েছে। বিধাননগরের বাসিন্দারা কিন্তু এর থেকে একটা আইডিয়া নিয়ে দেখতে পারেন, তারা রাস্তায় রাস্তায় পারলে স্লোগান লিখে দিন, পুরসভা এক রাতে রাস্তাগুলো মেরামত করে দেবে, কারণ সল্টলেকের রাস্তাগুলোর যা হাল, এই রাস্তা মেরামত হওয়ার এছাড়া তো আর কোনো উপায় নজরে আসছে না। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনের দূরত্ব বড়জোর 1 কিলোমিটার বা তার থেকে সামান্য বেশি। এই করুণাময়ীর রাস্তা দেখলে বোঝা যাবে খানা খন্দে ভরা রাস্তা, গাড়ি ঘোড়া গেলে পুরো এলাকা ধুলোয় আবৃত হয়ে যায়। এই পাথরগুলো আলগা হয়ে পড়ে আছে কোনো মতে, সকাল মকাল সব ভেঙে গাড়ি মানে হেঁটে সব চৈচি রয়ে গেছে, সারাই না রাস্তা না। কতদিন ধরে ওই একটু আসলো, একটু এই কয়েকদিন আগে তো কালীমারে গাড়ি নিয়ে চলে যায়। এই দুর্গাপুজোর সময় সারায় বা এই ভোটের আগে সারিয়ে নিল, ছোটোখাটো করে সারিয়ে নিল, তারপরে আর আবার সেই বর্ষা পড়ে গেলে আবার যেই কিছু। বেশিরভাগই রাস্তা ঠিক আছে। আমাদের রোড ডিপার্টমেন্ট একটা নতুন যে টেকনিক নিয়ে এসছে সেটা হচ্ছে প্লাস্টিক রোড, সেটাতে জলে খুব একটা রাস্তা ভাঙছে না। যেখানে যেখানে খবর পাচ্ছি করছি এবং কিছু রাস্তা আমরা থরও করে দিচ্ছি। তো আমি আশা করছি যে এরকম যদি ড্রাই স্পেল পাওয়া যায়, মহলার আগে আমাদের রাস্তাগুলো হয়ে যাবে যদি ড্রাই স্পেল পাওয়া যায়। এই মোছামুছি তো দেখলেন, খোঁড়াখুড়িও হয়তো হবে, কিন্তু বঞ্চিত একদলই জানেন তো, সেই পুলিশ। স্বাস্থ্য ভবন চত্বরে দেওয়াল, বাস স্ট্যান্ড, রাস্তা সব তো সব জায়গায় দেওয়াল টেওয়াল রং করে ফেলা হয়েছে, সব রং করে ফেলা হয়েছে, কিন্তু পুলিশ কিয়স্কটা কেউ বোধহয় মুছতে ভুলে গেছে, খেয়ালই করেনি। সেখানে জল জল করছে শিরদাঁড়া আর মেরুদণ্ড শব্দ দুটো। ভাবুন তো, কলকাতা পুলিশের কাছে এই শব্দ দুটো কতটা যন্ত্রণার। লালবাজারের সেমিনার রুমে বৈঠকের সময় ওই ডাক্তাররা একটা প্রতীকী শিরদাঁড়া বসিয়ে দিয়েছিলেন। সেক্টর 5-এর পুলিশ এই কিয়স্কের শিরদাঁড়া স্লোগানটা ভালোভাবে নিতে পারবে এরপরেও। আর এই শিরদাঁড়া স্লোগানটা কোন পুলিশের জন্য বলুন তো? কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, নাকি পশ্চিমবঙ্গ পুলিশ? কবি জীবনানন্দ দাশ লিখে গেছিলেন, আমাকে ক্ষণিকের শান্তি দিয়েছিলেন নাটোরের বনলতা সেন। পুলিশ বলতে পারে তাদের
সামান্য সান্ত্বনা দিচ্ছে সল্টলেকের বিজেপি অফিস। কারণ স্বাস্থ্য ভবনের দেওয়াল মোছা হয়ে গেছে, চারপাশে বাস স্ট্যান্ড মোছা হয়ে গেছে, বিজেপি অফিসের দেওয়ালে কিন্তু এখনও জল করছে ওই প্রতিবাদীদের হাত যশ। যেটুকু না মুছলেই নয় সেটুকুনি মোছা হয়েছে। সামনের রাস্তাতেও কিন্তু লেখাগুলো জল করছে, কারণ ওই লেখাগুলোর মধ্যে হাথরাস, উন্নাও, মণিপুর, কাঠুয়া এই সব লেখা আছে। সে লেখা মারিয়েই আজ কিন্তু অফিসে ঢুকেছে বিজেপির নেতারা। জুনিয়র ডাক্তারদের ধর্ণা চলাকালীন এই এলাকা তারা এড়িয়েই চলছিলেন, স্বাভাবিক। কারণ অগ্নিমিত্রা পাল একবার ঢুকতে গেছিলেন, গিয়ে গো ব্যাক স্লোগান শুনেছিলেন, তারপর থেকে আর কোনো বিজেপির নেতা ওই চত্বর মারাননি। তারা ঠিকই করে নিয়েছিলেন যাবেন না, অকারণ জটিলতা গণ্ডগোলের মধ্যে যাবেন না। কিন্তু ধর্নার কয়েকটা দিন এই প্রতিবাদীদের বিজেপি অফিস থেকে কিন্তু চা আর জল সরবরাহ করা হয়েছিল, অফিসের টয়লেট খুলে রাখা হয়েছিল তাদের জন্য। তার মানে বিজেপি অফিস খোলা ছিল, কিন্তু বিজেপির নেতা কর্মীদের জন্য নয়, প্রতিবাদীদের জন্য। মানে প্রতিবাদের ঢেউ ভাবুন তো, রাস্তা ছাপিয়ে বিজেপি অফিসও দখল করে নিয়েছিল দেখছি। প্রতিবাদের বন্যা সব এলোমেলো করে দিয়েছে। আরজিকর হাসপাতালেও ওই বন্যা তো কোনো কিছু হিসেব মেনে চলে না, কখন কি করে সব এলোমেলো হয়ে যায়। আরজিকর হাসপাতালেও সেটা হয়েছে। ডাক্তার আর ডেকোরেটরদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ডেকোরেটরকে কারা যেন বুঝিয়ে দিয়েছিল যে ডাক্তাররা কর্মবিরতি তুলে নিয়েছেন, তাই আজ ডেকোরেটর লোকেরা তারা ধরে নিয়েছেন যে ওখানে যে ধর্ণা মঞ্চ ছিল, কাজে যোগ দিয়ে দিলে কর্মবিরতি শেষ, ওই ধর্ণা মঞ্চের আর কি দরকার। তাই তারা প্যান্ডেল খুলতে চলে এসেছিলেন। তখন ডাক্তাররা, তাদের জুনিয়র ডাক্তাররা তাদের বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করেন। এখন 14ই আগস্ট রাতে ওই লুম্পেনরা আরজিকরের ধর্নাস্থলে হামলা চালিয়েছিল। সন্দেহ ছিল যে প্রমাণ লোপাট করতে আর ধর্না তুলতেই এই হামলা। তখন তো সে কথাই শোনা গেছিল। পুলিশ অনেককে গ্রেফতারও করেছে, কারণ খোঁজা হচ্ছে কেন অ্যাকচুয়ালি হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে কি জানেন তো, যদি ধর্না তুলতেই হামলা হয়ে থাকে তাহলে অত কাঠখড় পোড়ানোর কি দরকার ছিল বলুন তো। ডেকোরেটরকে একটু ভুল বুঝিয়ে দিলেই তো হতো, ধর্ণা মঞ্চের ভূগোলটাই বদলে যেত। আমাকে বলছে আমি আসছি এখনই, আপনারা নিয়ে নিন, বাস। আর এর থেকে কথা আছে? আচ্ছা, আমার কথাটা শুনুন। খুলো মানে ছোট করার, এখন কিছু খুলবেন না, ঠিক আছে? প্রিয়া লাগবে। ডাকুন না আপনারা, আরে ডাকুন, এক্ষুনি ডাকুন। শুনুন, আরে বাবা ডাকুন না, যেটা না আমরা বলছি তো, বারবার ফোন করেছে আজকে। আচ্ছা, বারবার ফোন করেছে, আসছে তো। একটু দাঁড়ান, এই নাম্বার দিয়েছি, নাম্বারে করুন, পেয়ে যাবেন। আপনাকে আজকে সকালে ফোন করেছিলেন? আজকে সকালেও করেছে, 10 মিনিট কটা করেছে, আপনি ফোন বার করুন। আচ্ছা ঠিক আছে, আপনাকে কি বলেছিল? আপনার মালগুলো নিয়ে চলে যান, বাস। আর এসে পেমেন্টটা নিয়ে যান। কেউ বলে দিয়েছিল মালপত্র নিয়ে যান, পেমেন্ট নিয়ে যান। কে করেছিল এখন দেখুন, খুঁজে বেড়ান। একটু সবুর করতে হবে জানেন তো। জুনিয়র ডাক্তাররা তো কর্মবিরতিটা আংশিক প্রত্যাহার করতে রাজি হয়েছেন, আজ থেকে তারা কাজে যোগ দিয়েছেন। কিন্তু আন্দোলনের মাত্রাটা অর্ধেকে নামিয়ে আনলেও পুরোটা কিন্তু স্বাভাবিক হয়নি। সেটাই স্বাভাবিক, কারণ প্রয়োজনে আবার আন্দোলনে নামার রাস্তাটা তাদের তো খোলা রাখতেই হবে। কারণ তিলোত্তমার বিচার তো শুধু ওই মানে এই একটা মাত্র ইস্যু নয় যার জন্য তারা লড়াই করছেন। তার সঙ্গে সঙ্গে তো স্বাস্থ্য শিক্ষায় থ্রেট কালচারের বিরুদ্ধে তারা লড়ছেন। সাধারণ মানুষ যাতে বিভিন্ন হাসপাতালে ওই চিকিৎসা ঠিকভাবে পান, চিকিৎসা পরিকাঠামোটা যাতে ঠিক থাকে, যাতে সব জায়গায় নিরাপত্তা ঠিক থাকে, তার জন্য তারা লড়ছেন। এবার সেই বাস্তুতন্ত্র তো এখনও পুরোপুরি নষ্ট হয়নি। ডাক্তাররা যতদিন আন্দোলনে রয়েছেন, একজোট রয়েছেন। আন্দোলন তুলে দিলেই তারা কিন্তু প্রত্যেকে একা হয়ে যাবেন। তখন তাদের ওপর আলাদা করে ওই প্রতিহিংসা চরিতার্থ করাটা হবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? ডেকোরেটরকে কে বাঁশ খুলতে বলেছে সেটা সত্যি বলছি জানি না, কিন্তু আরজি করে যতদিন ওই ধর্ণা মঞ্চ আর কেন্দ্রীয় বাহিনীর পাহারা থাকবে ততদিন কিন্তু প্রশাসনের অস্বস্তিটা যাবে না। ধর্মতলার ওই ধর্ণা মঞ্চকে মানুষ অগ্রাহ্য করতে পারেন, এড়িয়ে যেতে পারেন, এখন যাচ্ছে না হয়তো, কিন্তু হাসপাতাল সেখানে তো মানুষকে আসতেই হবে। আর যে ডাক্তার চিকিৎসা করে সুস্থ করে দেবে, প্রাণ ফিরিয়ে দেবে, সে যদি
তার বদলে বিচারের দাবি জানায়, মনে কি একটুও প্রভাব পড়বে না? হয়তো চিকিৎসা করতে করতে তিলোত্তমার কথাটা শোনালো, কিভাবে একজন ডাক্তারকে নিগৃহীতা হতে হয়েছিল, প্রাণ দিতে হয়েছিল। ওই ধর্ণা মঞ্চে উঠে গেলেই আমার ধারণা প্রশাসন সবচেয়ে বেশি খুশি হবে। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। তাই ডাক্তাররা আবার ওই একই কারণে ধর্ণা মঞ্চটা রেখে দিচ্ছেন, মানে ধর্ণাটা জিইয়ে রাখছেন কোনোভাবে, প্রতিবাদটাও জিইয়ে রাখছেন। মোটামুটি আমাদের 50% মানে যেরকম এমার্জেন্সি ডিউটি থাকে সেই রকম ডাক্তাররা সবাই জয়েন করেছে। আমরা কেউই পুরনো ছন্দে ফিরিনি এখনো। আমাদের আন্দোলন এখনো চলছে এবং সেটা চলবে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি। এই আন্দোলনকে শেষ করার কোনো মানে হয় না। যে ডিমান্ডসগুলো আছে, স্পেশালি আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে, আমাদের রুমস নিয়ে এক্সেট্রা, সেইগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা কিন্তু কাজে ফুল ফ্লেজেডলি ফিরছি না। যদি দেখা যায় যে ওই সেফটি সিকিউরিটি মেজার্স এখনো ইমপ্লিমেন্টেশন হয়নি, তাহলে কিন্তু আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কে যাব। আমরা পার্শাল সিজ ওয়ার্কের ঘোষণা করেছি। পার্শাল সিজ ওয়ার্ক মানে আমরা ফুল ফোর্সে এখনো জয়েন করিনি, আমরা আমাদের হাফ ফোর্সে জয়েন করেছি অ্যান্ড অনলি এমার্জেন্সি সার্ভিসেস আমরা জয়েন করেছি। আমরা তো বলেইছি যে আমরা এসেনশিয়াল সার্ভিসেসগুলো শুরু করছি। তো এর আগে অবধিও আমাদের যেটা সিনিয়র ডাক্তাররা ছিলেন ওনারা তো কাজ করছিলেনই, হ্যাম্পার হয়নি আমরা খুব ভালো করেই জানি। কিন্তু তাতেও যেটা লোকের কমপ্লেন ছিল যে না জুনিয়র ডাক্তাররা কাজ করছেন না বা কিছু যেগুলো ছিল, এখন সেই জিনিসটাও পুরোপুরি আমরা কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখুন, গোটা বিষয়টা যে শুধু যে ডাক্তারদের নিজেদের জন্য আন্দোলন নয়, মানুষের বিরুদ্ধে আন্দোলন নয়, এটা আসলে সাধারণ মানুষের জন্য আন্দোলন, এই বার্তা দিতেই কিন্তু ওই বন্যা ত্রাণে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। কেশপুরের বানভাসী এলাকায় ত্রাণ নিয়ে গেছেন মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তাররা। দেখুন, আমাদের দেশে ডাক্তারের সংখ্যা তো খুব কম, তাই না? প্রতি 500 জন নাগরিকে একজন করে ডাক্তার রয়েছেন। কোথাও কোথাও তাও নেই, পরিস্থিতি আরও খারাপ, বিশেষ করে গ্রামাঞ্চল, ভয়ঙ্কর অবস্থা। তাই কোথাও হেলথ ক্যাম্প হলে মানুষকে আসতেই হবে। আর প্রতিবাদী ডাক্তারদের কাছে মানুষ গেলেই কারো না কারোর কিন্তু অস্বস্তি হবে, কারণ ডাক্তাররা তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় যে অভিযোগগুলো সেগুলোর জবাব যেরকম দিয়ে দিচ্ছেন, তাদের জন্য এই মানুষগুলো, বানভাসী মানুষগুলো চিকিৎসা পাচ্ছেন না, সেই অভিযোগটা উড়িয়ে দিচ্ছেন যেরকম, নিজেরা হাজির হয়ে গেছেন ক্যাম্প নিয়ে, তার সঙ্গে সঙ্গে তারা ত্রাণও দিচ্ছেন, জীবনও দিচ্ছেন, খাদ্যও দিচ্ছেন। এবার মুশকিলটা কি, এই ডাক্তাররা যখন এই দুটো জিনিস করবেন, এক, তাদের বিরুদ্ধে প্রতিবাদটা তো মুছে যাবে, এবং দ্বিতীয়ত যে ত্রাণ নিয়ে প্রত্যেকবার সব থেকে বেশি অভিযোগ ওঠে, এবারও উঠেছে, সেই জায়গাটাতেও তারা হাত বাড়িয়ে দিচ্ছেন। ফলে মানুষ কিন্তু জানবেন এই প্রতিবাদী ডাক্তাররা অ্যাকচুয়ালি কিসের প্রতিবাদ করছে। চিকিৎসার ফাঁকে ফাঁকে যখন তারা সব শুনবেন, তখন তাদের মধ্যেও কি একটা প্রতিক্রিয়া হবে না? তাদের মধ্যেও কি একটা প্রতিবাদী বা একটা চিন্তাভাবনা শুরু হয়ে যাবে না? খেয়াল করে দেখুন, শহর সেখানে এই সমস্ত কিছু হয়েছে, গ্রাম বাংলা তার বাইরে, ফলে ভোট বাক্স অটুট, এইরকম ভোটের অঙ্ক যারা কষছিলেন, ডাক্তার এবং মানুষের কাছাকাছি আসাটা তাদের জন্য একটু অস্বস্তিকর হবে না? হতেই পারে, আরও কারোর কাছে কিন্তু অস্বস্তিকর হবে। আর স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার যে ঘুঘুর বাসা, সেইখানে যে সমস্ত বাস্তু ঘুঘুরা আছে, তাদের কাছেও কিন্তু ব্যাপারটা খুব অস্বস্তিকর, জানেন তো। যেমন বিরূপাক্ষ বিশ্বাস, আজ তাকে সিজিও কমপ্লেক্সে যেতে হয়েছিল, অভিক দেখেও ডাকা হয়েছে। এই দুজন মানে ডাক্তাররা ওই সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়ায় কারোর যদি অস্বস্তি হয়ে থাকে, তাহলে এই দুজন বাস্তুঘুঘু, এই দুজন তদন্তকারীদের কাছাকাছি পৌঁছে গেলে আরও কারো কি খুব একটা অস্বস্তি হবে না? দুজনেই কিন্তু এই থ্রেড সিন্ডিকেটের দুই মাথা হিসেবে অভিযুক্ত। কিন্তু সিবিআই তাদের কেন ডেকেছে তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্তে। দেখুন, অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস ঘটনার দিন দুজনেই কিন্তু আরজিকর হাসপাতালে ছিলেন বলে অভিযোগ। ডাক্তারদের একাংশের অভিযোগ এবং আরও অনেকেরই অভিযোগ যে দুজনেই ক্রাইম সিনের কাছাকাছি পৌঁছেছিলেন। যদিও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মানেননি, যাকে তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলেছিলেন, তিনি অভিক বলে দাবি করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা।
বর্ধমান মেডিকেল কলেজে ফিরে গিয়ে অভিজ্ঞ নাকি জানিয়েছিলেন, বেশ মিটিং টিটিং করে জানিয়েছে যে তিনি দেখে এসছেন, দেহ দেখে এসছেন। কাছে না গেলে দেখলেন কি করে? একাধিক ব্যক্তি কিন্তু ওখানকার কথা বলেছেন আর কি, সেদিন তারা ছিলেন ওখানে উপস্থিত। বিরূপাক্ষ বিশ্বাসকেও কিন্তু বেগুনি জামা পরে সেমিনার রুমে দেখা গেছিল বলে অভিযোগ, অনেকেই নাকি দেখেছিলেন। এই দুজন নেহাত ঘুরতে ঘুরতে নিশ্চয়ই সেদিন হাসপাতালে পৌঁছে যাননি, কোনো উদ্দেশ্য নিয়েই গেছিলেন বলে সন্দেহ। এবার কেন গেছিলেন সেটাই জানতে চায় সিবিআই। আচ্ছা একটা কথা বলুন, যেটা শোনা যাচ্ছে সেটা এখন অবধি যা শোনা যাচ্ছে সেটাই কি ঠিক? এই অভিক আর বিরূপাক্ষ এরা সবাই সন্দীপের অনুগামী, নাকি অভিক, বিরূপাক্ষ আর সন্দীপ তিনজনেই চতুর্থ কারোর অনুগামী? এই প্রশ্নের উত্তরও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারীরা খুঁজছেন বলে শোনা যাচ্ছে। কথা বলে এসে আমি নিশ্চিত সেমিনার হলে আপনি ছিলেন, কথা বলে এসে আমি কথা বলছি। ঠিক আছে, আপনাকে কিছু ডকুমেন্টস আনতে বলা আছে? সন্দীপ বাবুর সঙ্গে তো আপনি ঘনিষ্ঠ ছিলেন। সিবিআই আরও অনেকেই তলব করবে, বিরূপাক্ষ যাবে, আরও অনেকেই যাবে, সময় আছে, সময় এসছে, এক এক করে সবাই যাবে। দেখুন, তিলোত্তমার দেহ যেদিন উদ্ধার হলো সেদিন কি কেউ দুঃস্বপ্নেও কল্পনা করতে পেরেছিলেন 42 দিন পরে পরিস্থিতি এখানে পৌঁছবে? বিরূপাক্ষ আর অভিক কি জানতেন যে তারা সাসপেন্ড হবেন, তদন্তের আওতায় আসবেন? জানলে হয়তো সেদিন আর আর্জি করে যেতেন না। আসলে কোথাকার জল গড়িয়ে যে কোথায় পৌঁছে যায় কেউ বলতে পারে না। এটা বাগধারা, ঘটনা প্রবাহ বোঝাতে ব্যবহার করা হয়। বাংলায় কিন্তু এখন আক্ষরিক অর্থেই জল গড়াচ্ছে, আর শুধু গড়াচ্ছে না, ডোবাচ্ছেও। হাহাকার শোনা যাচ্ছে, জেলার পর জেলা বানভাসী। এই জল কোথায় গড়িয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই জল কোথা থেকে এসছে? মূলত ঝাড়খণ্ড। কে গড়িয়েছে? মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন ডিভিসি, তারা না জানিয়ে জল ছেড়ে বাংলাকে ডুবিয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি। এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক তারা আবার জবাবি চিঠিতে লিখেছে কখনোই রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়নি, বরং যে যৌথ কমিটি জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তাতে রাজ্যের প্রতিনিধিও রয়েছেন। তার মানে ডিভিসি যে জল ছেড়েছে এটা কিন্তু সবাই মেনে নিচ্ছেন, কিন্তু শুধু ডিভিসির জলেই বাংলা ডুবেছে এটা আবার এখানকার রাজ্যপাল মানছেন না। তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, অভিযোগ করেছেন হাওড়ার 2 মেদিনীপুর এবং বাঁকুড়া, এই 4টে জেলা এখানে ডুবিয়েছে কংসাবতীর জল, যে নদীর বাঁধ আবার রাজ্যের নিয়ন্ত্রণে। একটা কথা ভাবছিলাম জানেন তো, তারা রাজনীতিক প্রায় হয়ে গেছেন, সেই রকমভাবেই সবাই নিজেদের দেখছেন। তো পারস্পরিক দোষারোপ করুন, কিন্তু এই সময়টা কি দোষারোপ করার সময়? এই সময় দোষারোপটা না করে সবাই মিলে যদি একটু হাত লাগানো যেত, একটু বন্দোবস্ত করা যেত, তাহলে তো এই মানুষগুলোকে খানিকটা সুরাহা দেওয়া যেত। কংসাবতী ড্যাম থেকে জল ছেড়েছে কে? রাজ্য। ডিভিসির তো কোনো রোল নেই। আর কোথাও তো বাঁধের উপর দিয়ে ফ্লো হয়নি, বাঁধগুলো ভাঙলো কেন? রিপেয়ারিং হয়নি কেন? এই উত্তর কাকে? রাজ্য সরকারকে দিতে হবে। 2022 সাল থেকে কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি। এই যে লোয়ার দামোদর বেসিন এলাকা, এর জন্য ভারত সরকার গ্যারেন্টি থেকে 5,400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে, 4,000 কোটি টাকা ইউটিলাইজেশন দেখিয়েছে এই সরকার। টাকাগুলো কোথায় গেল? বন্যা নিয়ন্ত্রণে কত টাকা রাজ্য সরকার খরচ করেছে? ভাঙন নিয়ন্ত্রণে রাজ্য সরকার কত টাকা খরচ করেছে? বলুন বলুন, তদন্ত হোক। একতরফা জল ছাড়তে পারে কেন? মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন, এখানে এটা একটা রেগুলেটরি বোর্ড আছে। এটা অন্যায় করছে। একটু এখন ড্রাই স্পেল যখন চলছে 3-4 দিন যদি ওয়েট করতো, একটু ভাটার সময় যদি জলটা বেরিয়ে যায় 2-1 দিন বাদে, তাহলে যদি ছাড়তো তাহলে বেটার হতো। সরকার আনুন, কথা দিচ্ছে 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না। কথা এই প্রতিশ্রুতি তো 2009-এর আয়লার সময় শোনা গিয়েছিল। তা ঠিক 2 বছরের মাথায় ভোট ছিল, মানুষ বদল করেছিলেন, তারপরেও তো এবার বাংলা আবার ডুবল। শুভেন্দু অধিকারী 26-এর পরের প্রতিশ্রুতি দিচ্ছেন, আর ওই পোস্ট ডেটেড চেকের মতো। এখন মানুষগুলো কি করে বাঁচবেন? তিনি মুখ না দেখানোর কথা বলছেন, আর ঘাটালে মানুষগুলো তো শুধুমাত্র মুখটুকুই জলের উপর উজিয়ে রেখেছেন। এই অবস্থাতেই ত্রাণ নিচ্ছেন। বিরোধী দল নেতার পোস্ট ডেটেড প্রতিশ্রুতির মতো জলের ঝগড়াটাও ভবিষ্যতের জন্য তুলে রাখা যায় না। এখন সবাই মিলে বরঞ্চ
ত্রাণটা দিই, তাতে কিন্তু মানুষ বুঝবে রাজনীতিকরা সত্যিই তাদের জন্য কিছু করেন। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে।